দীপ্ত সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইতিহাসের নজির সৃষ্টি, মাত্র ৫ কর্মদিবসে শিশু রামিসা হত্যা মামলার রায়। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড, হয়েছে জরিমানাও। চায় বা করার মতো মানসিকতা আছে তাদের জন্য এটা একটি দৃষ্টান্তমূলক এবং এটা একটা উদাহরণ হিসাবে থাকবে। রায় বাস্তবায়ন হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। রামিসা হত্যা মামলার আপিল শুনানি হবে হাইকোর্টের বিশেষ বেঞ্চে। রবিবারে বেঞ্চ গঠন। ৩ মাসের মধ্যে মামলার রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। এটা ৩ মাসের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি। পুশিন ঘিরে পঞ্চগড় সীমান্তে আবার উত্তেজনা। মেহেরপুরে ৬ জনকে আর দেখা যায়নি। পুশিন ঠেকাতে সতর্ক বিজিবি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই যাত্রায় মৃত্যুর মিছিল থামছেই না। এবার ৪৪২ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৩৮ জন। মহাসড়কে কঠোর নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। যে সরকারি কর্মকর্তারা থাকে ও তার ওই বাসটা আটকানোর ক্ষমতা নাই। যদি সচেতন করতে পারি এবং যদি এটা মনিটর করতে পারি তাহলে দেখা যাবে যে দুর্ঘটনা কমানো সম্ভব। যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের অবনতি। ইরান যুদ্ধ বন্ধ করতে চাইছেন ট্রাম্প, তবে তা চান না নেতানিয়াহু। গণমাধ্যমে টানাপোড়েনের খবর পাত্তা দিচ্ছে না ইরান। পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি হলেন তামিম ইকবাল, সহ সভাপতি ফাহিম সিনহা। সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চান নয়া সভাপতি। শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। মাত্র ৫ কার্যদিবসে শেষ হলো শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার। আজ ২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তারা হলেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। একই সঙ্গে সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১৯ মে রাজধানীর পল্লবীতে এক নির্মম হিংস্রতা কেড়ে নেয় ৮ বছরের রামিসা আক্তারের প্রাণ। দেশজুড়ে সৃষ্টি হয় ক্ষোভ আর ধিক্কার। মামলার 2 আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। রবিবার সকালে তাদেরকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা ১১টার পরপরই বিচারক মাসুর সালেকিন রায় পড়া শুরু করেন। রায় শুনতে ট্রাইব্যুনালে হাজির হন রামিসার বাবাসহ বাদী ও বিবাদী পক্ষের লোকজন। বিচারক মামলার রায় পড়েন ৩৫ মিনিট। এ সময় তিনি বলেন, সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার অপরাধ প্রমাণিত হয়েছে। এই অপরাধ সংশোধনের অযোগ্য। রায়ের পর্যবেক্ষণে বিচারক আরও বলেন, রামিসা ধর্ষণ ও হত্যা একটি ভয়ঙ্কর অপরাধ। এর উপযুক্ত শাস্তি না হলে আদালত ব্যর্থ হবে। ধর্ষণ পুরো সমাজকে ব্যথিত করে। সকল জনগণের প্রতি, দেশবাসীর প্রতি এবং আইনাঙ্গনের প্রতি এবং যারা এই অপরাধের জন্য তারা অপরাধ করতে চায় বা করার মতো মানসিকতা আছে তাদের জন্য এটা একটি দৃষ্টান্তমূলক এবং এটা একটা উদাহরণ হিসাবে থাকবে। এই 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছি এবং সেই দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আমরা যখন আজকে রায়টি পেলাম যে সর্বোচ্চ শাস্তির রায়, তখন ডেফিনেটলি আমরা সন্তুষ্ট। বিচারক মাসুর সালেকিন আরও বলেন, আসামি সোহেল রানা নিজে দোষ স্বীকার করেছেন, তার স্ত্রীও অপরাধী। এই রায়ে ধর্ষণ করে হত্যাকারী যে সোহেল রানা তাকে মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেন এবং ৫ লক্ষ টাকা অর্থদণ্ড করেন। আর তার স্ত্রী স্বপ্না খাতুন তাকে তার এই ধর্ষণ এবং হত্যায় সহযোগিতা করার কারণে তাকেও মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন এবং তাকে ২ লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করেন। আদালত তো ডেফিনেটলি তার সাক্ষ্য প্রমাণ পেয়েছে যে এটা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে এবং এই রাষ্ট্রের প্রয়োজনে এবং এই ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে এই রায় দেয়া প্রয়োজন, তাই তাদের সিভিয়ার পানিশমেন্ট দিয়েছেন। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন, ন্যায় বিচারের মাধ্যমে আদালত দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয় নেই। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী। যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা। দ্রুত তা কার্যকর দেখতে চান তিনি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময়, সেই সময়ের ভিতরেই আমরা আমাদের রায়, কাঙ্ক্ষিত রায় পেয়েছি এবং এই রায় বাস্তবায়ন হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবেন বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।
একটি নৃশংস হত্যাকাণ্ডের পর যেখানে বছরের পর বছর মামলার রায় ঝুলে থাকার নজির রয়েছে, সেখানে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের এই নজিরবিহীন গতি ও দৃষ্টান্তমূলক রায় বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা যেমন বহুগুণ বাড়িয়ে দিল, তেমনি অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা হিসাবে কাজ করবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। হাইকোর্টের বিশেষ বেঞ্চে হবে রামিসা হত্যা মামলার আপিল শুনানি। আগামী রবিবার থেকে বিশেষ বেঞ্চ গঠনের কথা জানিয়েছেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। আইনমন্ত্রীর আশা 3 মাসের মধ্যে মামলার রায় কার্যকরের। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ের পরেই সচিবালয়ে প্রতিক্রিয়ায় সরকারের মন্ত্রীরা জানিয়েছেন শাস্তিতে সরকার আপাতত সন্তুষ্ট। উচ্চ আদালতও এই রায় কার্যকর থাকবে বলেও প্রত্যাশা তাদের। আমরা 6 কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। রামিসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে, তাহলে পরে ডেথ রেফারেন্স শুনানির পরে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে তখন কার্যকর করা আর কোনো সময়ের বিলম্ব হবে না। আইনমন্ত্রী জানিয়েছেন 3 মাসের মধ্যে এই রায় কার্যকর করা সম্ভব। পেপার বুক যদি 15 দিনের মধ্যে আমরা শেষ করতে পারি, তারপরে যদি বিশেষ বিবেচনা এটা শুনানি করা হয়, শুনানি যদি 2 সপ্তাহের মধ্যে করি, তারপর অ্যাপেলের ডিভিশনে যাবে, তো এটা 3 মাসের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি। নির্ভর করে কিন্তু প্রত্যেকটা মামলায় তো আমরা এরকম ফাস্টটাকে দিতে পারবো না, এই কারণে আমরা একটা ওয়ে আউট বের করার চেষ্টা করছি। এদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা সহ নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য আগামী রবিবার থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের কথা বলেছেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় এসেছে অল্প সময়ের মধ্যেই। সাধারণ মানুষের প্রত্যাশা শুধু দ্রুত বিচার নয়, রায়ও যেন দ্রুত কার্যকর করা হয়। আজকের জনতার কথায় উঠে এসেছে সেই প্রত্যাশা ও প্রতিক্রিয়ারই চিত্র। একটি শিশুর মৃত্যু কাঁদিয়েছে পুরো দেশকে। সেই ঘটনার বিচারও হয়েছে দ্রুত সময়ের মধ্যে। আদালতের এই রায়কে কিভাবে দেখছে সাধারণ মানুষ? তারা কি মনে করছেন শুধু এই মামলা নয়, দেশের অন্যান্য অপরাধের বিচারও যেন একই গতিতে হয়? মাস, দিন, বছর, যুগ এমন মামলা আরও পড়ে আছে, সেগুলোর রায় কিন্তু হচ্ছে না। তো রামিসারটা যদি 19 দিনে হয়, অন্যান্য বিচারগুলো আমরা মনে হয় 19 দিন 20 দিনে হওয়া সম্ভব। অতীতে যারা পড়ে আছে তাদের জন্য কি হচ্ছে, আসলে কি হওয়া উচিত, সেই বিষয়ে যতক্ষণ না পর্যন্ত জাতির সচেতনতা আসবে ততক্ষণ পর্যন্ত আসলে এই দুঃখ রাখার তো জায়গা থাকবে না। সবাই মনে করে কি যে এখানে মনে হয় সেরকম বিচার হয় না, অন্যায় করলে পার পাওয়া যায়। যখন দেখবে যে না আসলে অন্যায় করে পার পাওয়া যাচ্ছে না, ওরা নিজেরাই আপাতত ক্রাইম করার ক্ষেত্রে 2বার ভাববে। যখন এটা বিচার ব্যবস্থা পুরোপুরি সম্পূর্ণ হবে, কার্যকর হবে, তখনই আমরা স্যাটিসফাইড এটা নিয়ে। যত দ্রুত কার্যকর করা সম্ভব, তাহলে জনগণের মনে বিচার ব্যবস্থার প্রতি আস্থাও তৈরি হবে। এই বিচারগুলো দীর্ঘদিন না করে যদি এই যে 19 দিনের মাথায় হলো বা এর আগে একটা 1 মাসের মাথায় হলো, ওরভাবে যদি করা যায় তাহলে অপরাধীরা শাস্তি পাবে এবং অন্য যারাও অপরাধ করতে চাইবে তারাও ভয় পাবে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটা দৃষ্টান্ত সৃষ্টি করা হোক, যাতে বাংলাদেশের জনগণ এই আশ্বাস পায় যে বাংলাদেশেও সুবিচার পাওয়া একটা তাদের অধিকার। শিশু রামিসার মামলার রায়ের দিন সামনে এলো মাগুরার আসিয়ার কথা। তাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়ের পর 1 বছরেরও বেশি সময় কেটে গেছে। এখনও মামলার আপিল উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায়। এই অবস্থায় দ্রুত মামলা নিষ্পত্তি ও অপরাধীর শাস্তি কার্যকর করার দাবি আসিয়ার স্বজন ও এলাকাবাসীর। মাত্র 8 বছর বয়সী আসিয়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়। এক পর্যায়ে গুরুতর অসুস্থ আসিয়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 2025 সালের মার্চে ঘটনার পর দেশজুড়ে বিচারের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় 17 মে রায় দেয় বিচারিক আদালত। রায়ে প্রধান আসামি ঝন্টু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হলেও বাকি আসামিদের খালাস দেয় আদালত। আপিল নিষ্পত্তি এবং আসামির সাজা এখনও কার্যকর না হওয়ায় হতাশ আসিয়ার পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি এলাকাবাসীরও। সরকারের কাছে কি চাবো? সরকারের কাছে তো ধরেন আমি 1 বছর 2 মাস ধরে চাইয়েই আসতেছি,
চাইয়াই আসতেছি যে আমার সঠিক বিচার যেটা সেটা করতে, তো সঠিক বিচার তো আমার করলো না। যে এই দেশে যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা যদি ওই হিটু সাহেবের যদি আপনারা ফাঁসি দিতেন তাহলে তার ওই দেশে ওই ঘটনাটা হইতো না। তা আমরা চাই যে অতি সংক্ষেপে ধর্ষণের বিচারগুলো কার্যকারী হোক। আইনজীবীরা জানান মামলাটি বর্তমানে উচ্চ আদালতে আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। মাগুরা থেকে 13 কার্য দিবসের ভিতরে এই মামলার বিচার কার্য সম্পন্ন করেছিলাম। এই মামলাটি বর্তমানে মহামান্য হাইকোর্টের ডেথ রেফারেন্স হিসেবে শোনানোর জন্য অপেক্ষমান আছে। এই স্পর্শকাতর মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য একটা স্পেশাল কোর্ট, মহামান্য হাইকোর্ট, মহামান্য বিচারপতি যদি মাননীয় প্রধান বিচারপতি মহোদয় যদি তৈরি করে দেন তাহলে মনে হয় ভালো হয়। শিশু ধর্ষণ ও হত্যার মতো জঘন্য সব অপরাধের দ্রুত বিচার ও রায় কার্যকরের দাবি ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিক সমাজের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। পঞ্চগড় ও মেহেরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পুশিন ঘিরে রবিবার পঞ্চগড় সীমান্তে আবার উত্তেজনা দেখা দেয়। এদিকে মেহেরপুর সীমান্তে অবস্থানরত 6 জনকে গত রাত থেকে আর দেখা যায়নি। গত 5 জুন ভোররাত 4টার দিকে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধান পাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 10 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এতে বাধা দেয় বিজিবি। এরপর থেকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন তারা। এদিকে রোববার দুপুরে তাদেরকে আরেক দফা বাংলাদেশে পুশিনের চেষ্টা করলে বিএসএফকে কড়া জবাব দেয় বিজিবি। এক পর্যায়ে তারা সরে যেতে বাধ্য হয়। কিছু সময়ের জন্য সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুখোমুখি অবস্থান নেয় বিজিবি বিএসএফ। খানিক পরেই পরিস্থিতি শান্ত হয়ে আসে। এদিকে মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে 6 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর শূন্য রেখায় অবস্থানরত 6 জনকে রবিবার সকাল থেকে আর দেখা যায়নি। বেশি পাহারা দিয়েছি যাতে ওদিক থেকে কোনো পুশিন না আসে। রাত্রে কখন গেছে জানিনি, সকালে উঠে দেখছি ওরা নাই। ওই ইন্ডিয়া বা গোসলি গেছে, ইন্ডিয়ার পাট ভাঙা, ইন্ডিয়ার পাবলিকে বলছে আমাদের। বিজিবির দাবি বিএসএফ তাদেরকে ভারতে ফেরত নিয়ে গেছে। এদিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পুশিন ঠেকাতে সীমান্তে টহল জোরদার রয়েছে। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলো আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের, অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। নানা উদ্যোগ, আইন আর প্রতিশ্রুতির পরও এই যাত্রায় থামছে না মৃত্যুর মিছিল। যাত্রী কল্যাণ সমিতি বলছে এবার দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় বেড়েছে। 442টি দুর্ঘটনায় 438 জন প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন 1340 জন। কেন বাড়ছে প্রাণহানি, কি বলছেন সংশ্লিষ্টরা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঈদুল আজহাকে কেন্দ্র করে চলা 15 দিনের ঈদ যাত্রায় সারা দেশে সড়ক, রেল ও নৌপথে 442টির মধ্যে শুধু সড়ক পথে দুর্ঘটনা ঘটেছে 394টি। এতে মারা গেছে 402 জন। এসব দুর্ঘটনার বড় অংশ জুড়েই রয়েছে মোটরসাইকেল, যাতে নিহত হয়েছে 159 জন। দুর্ঘটনায় মৃত্যুর এই চিত্র গত বছরের তুলনায় 3.07% বেশি। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। হতাহতের সংখ্যা কমপক্ষে আরো 10 গুণ বাড়তে পারে। অতিরিক্ত গতি, বেপরোয়া যান চলাচল, দুর্বল তদারকি, ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থাপনা ও ফিটনেসবিহীন যানবাহনকেই এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে সংগঠনটি। ঈদযাত্রার বহরে ত্রুটি না সেরে ট্রিপ সম্পন্ন করার প্রতিযোগিতায় যাত্রীদের জীবন নিয়ে খেলতে গিয়ে অসংখ্য যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে বিলে রাস্তার পাশে পড়ে যাওয়ার দৃশ্য এবারের ঈদে সবচেয়ে বেশি দেখা গেছে। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করা, মালিক ও শ্রমিক নেতাদের সিন্ডিকেট বন্ধ করা সহ 11 দফা সুপারিশ করেছে সংগঠনটি। সব মালিক সমিতি তার বাঙ্গা বাসটা নিয়ে রাস্তায় নামে। এখন মনিটরিংয়ের যে সরকারি কর্মকর্তারা থাকে ও তার ওই বাসটা আটকানোর ক্ষমতা নাই, কারণ ওই নেতাই তো মনিটরিং কমিটির সদস্য। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র সড়ক এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। এর জন্য দরকার সমন্বিত কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন, রেলপথ এবং
নৌপথের সম্প্রসারণ এবং আধুনিকায়ন, একই সাথে মহাসড়কে কঠোর নজরদারি এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ। যতদিন পর্যন্ত হচ্ছে আমরা এই যে অনেক বাস অনেক মালিক সিস্টেমে থাকব, ততদিন পর্যন্ত দেখা যাবে যে মানে লাভের জন্যে মালিকরা লাভের জন্যে চালককে নিয়োগপত্র দিবে না, তারপরে চালকরা লাভের জন্য যাত্রী নিয়ে টানা হেঁচড়া করবে। কিন্তু যদি আমরা কোম্পানি ভিত্তিক করতে পারি, ভালো চালক তারা হচ্ছে ভালো ওয়েজ দিতে পারবে, চালককে একটা ইউনিফর্ম থাকবে, অর্থাৎ চালকের জীবন মান উন্নত হবে, তার ওয়ার্কিং এনভায়রনমেন্টটা ভালো হবে। যদি সচেতন করতে পারি এবং যদি এটা মনিটর করতে পারি, তাহলে দেখা যাবে যে দুর্ঘটনা কমানো সম্ভব। প্রাণহানি রোধে ঝুঁকিপূর্ণ স্থান বা ব্ল্যাক স্পটগুলো নিয়ে কাজ করার পাশাপাশি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের আগামী অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রবিবার বেলা 3টার দিকে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতে এই অধিবেশনের জন্য সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহজাহান ও শাহজাহান চৌধুরীকে সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর রীতি অনুযায়ী সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, বিশিষ্টজন, রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসা আক্তারের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সোমবার বিকেল 3টায় পুনরায় বসবে বাজেট অধিবেশন। জয়নুল আবেদিন বরিশাল 3, মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের সম্ভাব্য আকার হচ্ছে প্রায় 9,38,000 কোটি টাকা। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী 11 জুন এই বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন, যা বর্তমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। একটি দেশের বাজেট হলো নির্দিষ্ট একটি অর্থ বছরের জন্য সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের একটি সার্বিক আর্থিক পরিকল্পনা। এর মাধ্যমে সরকার দেশ পরিচালনা, নাগরিকদের জন্য বিভিন্ন সেবা প্রদান এবং অবকাঠামো উন্নয়নে কোথায় কত অর্থ ব্যয় হবে এবং সেই অর্থ কোন উৎস থেকে আসবে, বিশেষ করে কর, ভ্যাট, ঋণ থেকে আসবে, তারই একটি হিসেব তুলে ধরা হয়। বাংলাদেশের 55তম বাজেট জাতীয় সংসদে পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বাজেটে রাজস্ব আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। বিশাল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে মূলত 3টি প্রধান উৎসের উপর জোর দিচ্ছে এনবিআর। এর মধ্যে কর 6,04,000 কোটি টাকা। এই অর্থ আসবে মূলত প্রত্যক্ষ কর ও ভ্যাটের আওতা বৃদ্ধির মাধ্যমে। আর এনবিআর বহির্ভূত কর 25,000 কোটি টাকা। এছাড়া কর বহির্ভূত রাজস্ব 66,000 কোটি টাকা। তার মানে রাজস্ব ব্যবস্থাপনায় একটা বড় রকমের পরিবর্তন ঘটাতে হবে। সেখানে দুটো পদ্ধতিতেই করা যায়। একটা পদ্ধতি হচ্ছে যে অর্থনীতি যদি সম্প্রসারিত হয়, এখন তো অর্থনীতি সংকুচিত হয়েছে, সম্প্রসারিত হয় তাহলে কর্মসংস্থান তৈরি হবে, প্রত্যক্ষ কর বাড়বে, একই সাথে ভোগ বাড়বে, সাথে সাথে মূল্য সংযোজন কর বাড়বে এবং অর্থনীতি গতিশীল হওয়ার সাথে সাথে শুল্ক ক্ষেত্রেও আয় বেড়ে আসবে। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে কর জালিয়াতি, কর পরিহার, কর অব্যাহতি, যে ফান্দি ফাঁকিগুলো ছিল সেখান থেকে আমরা মুক্ত করতে চাচ্ছি। কিভাবে মুক্ত করব? প্রথমে হচ্ছে যে এটাকে আমরা ডিজিটাল ব্যবস্থায় নিয়ে যাচ্ছি। মন্ত্রণালয়গুলোর মধ্যে বরাদ্দের শীর্ষে থাকছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। গুরুত্ব পাবে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা। বড় পরিবর্তন আসবে জ্বালানি খাতেও। আমরা সব ক্ষেত্রেই কিন্তু আমরা সুযোগটা বাড়াবো। অর্থাৎ হচ্ছে যে রেলপথের যেটা অবহেলিত ছিল, নৌপথ অবহিত ছিল, তো যোগাযোগ ব্যবস্থায় একটা বড় রকমের পরিবর্তন হবে। জ্বালানিতে বিরাট একটা পরিবর্তন ঘটবে। নতুন সরকারের এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ী আর সুশাসন নিশ্চিতের উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ভাবনাও আমাদের করতে হবে, যাতে করে আমাদের ঘাটতি অর্থায়নটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। ব্যয়ের ক্ষেত্রে আমাদের সাশ্রয়ীভাবে ব্যয় করা, সুশাসনের সাথে বাস্তবায়ন করা, এইসব বিষয়গুলোতে আমাদের নজর দিতে হবে এইবারের বাজেটে।
মোট আয় ও ব্যয়ের হিসাব অনুযায়ী আগামী অর্থ বছরে আনুমানিক 2,43,000 কোটি টাকার ঘাটতি থাকতে পারে। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা এবং বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে আসন্ন বাজেটে 7 দফা সুপারিশ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই সুপারিশ দিয়েছে সংস্থাটি। সৌর ও বায়ুবিদ্যুৎ সরঞ্জামের উপর থেকে 7.5% অগ্রিম কর প্রত্যাহার, গ্রিড অবকাঠামো যন্ত্রাংশ আমদানি ও লিথিয়াম আয়ন ব্যাটারির আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 5% করার পরামর্শ দিয়েছে সিপিডি। এছাড়া বৈদ্যুতিক যানবাহনের শুল্ক কমানো, এলএনজি আমদানিতে শূন্য ভ্যাট সুবিধা ও জীবাশ্ম জ্বালানির ক্যাপাসিটি পেমেন্ট বাতিলের দাবি তুলেছে সংস্থাটি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শুধু মানুষের গণতান্ত্রিক অধিকারই কেড়ে নেয়নি, শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে তিনি এ মন্তব্য করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষায় যুক্ত করতে সারা দেশের 12,000 শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার উপর গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে এবার অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। কেক কেটে বর্ণাঢ্য আয়োজনে 10 বছর পূর্তি উদযাপন করল দীপ্ত কৃষি। গত 1 দশকে অনুষ্ঠানটি নতুন প্রজন্মের মাঝে তৈরি করেছে কৃষি ও খামারের প্রতি প্রবল আগ্রহ। একই সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে ভূমিকা রেখেছে। অনুষ্ঠানটির 1 দশকের সাফল্য, সমৃদ্ধি আর রূপান্তরের গল্প থাকছে প্রতিবেদনে। 2015 সালের কৃষি আর আজকের আধুনিক কৃষির মাঝে যে মেলবন্ধন, তার অন্যতম সারথি দীপ্ত টিভি। চ্যানেলটির কৃষিভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান দীপ্ত কৃষির কেটে গেল 10 বছর। কেক কেটে ও আনন্দ আড্ডায় অনুষ্ঠানটির 1 দশকের সাফল্য উদযাপন করেন অতিথিরা। আমাদের যারা কৃষিকাজে নিয়োজিত আছেন তাদের বেশিরভাগই উচ্চশিক্ষিত না। তাদের জন্য জ্ঞানটা এমনভাবে পৌঁছে দিতে হবে তাদের কাছে যে শিক্ষিত না হয়েও যেন তারা জ্ঞানটা গ্রহণ করতে পারেন। সেই কথাটা চিন্তা করে অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম যে দীপ্ত কৃষির মাধ্যমে কৃষি প্রযুক্তির ব্যাপারটা দেশে ছড়ানো যায়। বাংলাদেশের কৃষকের কাছে নতুন প্রযুক্তি এবং নতুন সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি যে দীপ্ত কৃষি সামনে আরো ভালো করবে। গত 10 বছরে 1841 পর্বে দীপ্ত কৃষি শুধু চিরাচরিত চাষবাস দেখায়নি, বরং দেশের তরুণ ও শিক্ষিত সমাজকে কৃষিতে উদ্বুদ্ধ করেছে। ছাদ বাগান থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির স্মার্ট কৃষি সব জায়গাতেই ছিল অনুষ্ঠানটির সফল অনুপ্রেরণা। শুধু ফসল নয়, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের নীরব বিপ্লবকে প্রতিনিয়ত পর্দায় তুলে ধরেছে দীপ্ত কৃষি। উদ্যোক্তাদের লড়াই আর ঘুরে দাঁড়ানোর গল্প হয়ে উঠেছে লাখো বেকারের কর্মসংস্থানের চাবিকাঠি। কৃষির প্রতি যাদের ভালোবাসা আছে তারা অনেকেই দীপ্ত কৃষি দেখে আজকে আসলে উদ্যোক্তা হতে যাচ্ছে কৃষিতে। এবং আমার মনে হয় দীপ্ত কৃষির সাকসেস হচ্ছে যে প্রচুর কৃষি উদ্যোক্তা দীপ্ত কৃষির মাধ্যমে অনেক কৃষক হয়েছে। অঞ্চলভিত্তিক যে সংকটগুলো ছিল সেই সংকটগুলোর কথা আমরা তুলে ধরেছি পজিটিভ ওয়েতে, যে ব্যাপারগুলো আলোচনার মধ্য দিয়ে উঠে আসলে হয়তো সেটা সমাধানের একটা পথ তৈরি হতে পারে। প্রান্তিক কৃষক থেকে শুরু করে আধুনিক অ্যাগ্রো বিজনেস, গত 1 দশকে দীপ্ত কৃষি হয়ে উঠেছে দেশের কৃষি খাতের নির্ভরযোগ্য আস্থার প্রতীক। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য ও টেকসই কৃষির হাত ধরে দীপ্ত কৃষি এগিয়ে যাবে আরও বহুদূর, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধ বন্ধ করতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা চান না।
ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে, এমনই খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এ নিয়ে বার্তাকক্ষে আলোচনা করেছেন সহকর্মী রুবায়েত হাসান ও ইশরাত সুমা। দর্শক, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধটা গড়িয়েছে 4 মাসের বেশি সময় ধরে। এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি বিরাজ করছে, নিউজরুম ডিসকাশনে একটু জানতে চাই। আন্তর্জাতিক ডেস্কের যে সহকর্মী রয়েছে ইশরাত সুমা, তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন। ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধ থামাতে চাইছেন, ইরান অনড়, অন্যদিকে ট্রাম্প বলছেন ইরান শক্তিশালী কিন্তু একগুঁয়ে। পরিস্থিতি আসলে কি, এ বিষয়ে একটু ইশরাত সুমা আমাকে জানাচ্ছেন। ইশরাত, আসলে ট্রাম্প তো এই মুহূর্তে যুদ্ধটা থামাতে চাইছেন, কিন্তু ইরান অনড় অবস্থানে রয়েছে। বাস্তবতা আসলে কি, চুক্তি কি হতে যাচ্ছে, শান্তি আসবে পৃথিবীতে? প্রথমে আপনাকে আমি যেটা বলতে চাই, ট্রাম্প কিন্তু ফাঁদে পড়ে গেছেন। যেটা হচ্ছে কি, নেতানিয়াহুর যে প্ররোচনায় ট্রাম্প যে যুদ্ধটা শুরু করেছিলেন, সেটা কিন্তু কখনোই ট্রাম্প প্রশাসনের এবং ওয়াশিংটনের অগ্রাধিকার ছিল না, কিন্তু ট্রাম্প নেতানিয়াহুর কথাই যুদ্ধটা শুরু করেছেন এবং ফাঁদে পড়ে গেছেন বলা চলে। এখন ট্রাম্প মরিয়া হয়ে যুদ্ধ থামাতে চাইছেন। কেন থামাতে চাইছেন সেটা আপনাকে বলি। ট্রাম্প এই যুদ্ধের কারণে কিন্তু বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে, অর্থনৈতিক একটা সংকট দেখা গেছে এবং খোদ যুক্তরাষ্ট্রে কিন্তু অর্থনৈতিক সংকট দেখা গেছে। ট্রাম্পের জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে কমছে এবং তার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে যে তিক্ততা, এই তিক্ততা এখন কোন পর্যায়ে রয়েছে? ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে তিক্ততা মূলত এসেছে কিন্তু লেবাননের সামরিক অভিযান বিষয়টা নিয়ে। ট্রাম্প এখন চাচ্ছেন না যে ইসরায়েল লেবাননে একটি সামরিক অভিযান চালাক, এবং ইসরায়েল কিন্তু তারা যুদ্ধবিরতি করার পরও লেবাননে একটি হামলা চালাচ্ছে। নেতানিয়াহুর প্ররোচনায় কিন্তু ট্রাম্প অনেক কিছু খুঁয়েছে, এই যুদ্ধে অনেক অর্থ খুঁয়েছে, তার জনপ্রিয়তা খুঁয়েছে এবং বিশেষ করে তাদের অনেক আধুনিক প্রযুক্তি খুঁয়েছে, যার কারণে ট্রাম্প অনেকটাই নাখোশ নেতানিয়াহুর ওপর। এর মধ্যে একটি চমকপ্রদ প্রশ্ন আবার সামনে এসেছে গণমাধ্যমের, যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তাহলে তিক্ত সম্পর্ক যেহেতু গড়িয়েছে এই ফোন আলাপের পর, গোয়েন্দা নজরদারিও বাড়িয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রে, এও কি সম্ভব? যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ থামিয়ে দেয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এই আতঙ্ক থেকেই কিন্তু এই যে ওয়েস্ট এশিয়াতে যে একটি রাজনৈতিক উত্তেজনা, একটি সামরিক উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতি যে রয়েছে, এই পরিস্থিতিতে তারা জানতে চাচ্ছে যে যুক্তরাষ্ট্রের পরবর্তী ধাপ আসলে কি হতে পারে। এবং এনবিসি নিউজে যেটা বলা হয়েছে যে তারা হচ্ছে গিয়ে পেন্টাগন বেশ একটি বার্তা পাঠিয়েছে প্রত্যেকটি সামরিক কর্মকর্তাদের কাছে যে এবং তারা ক্রিটিক্যাল স্তর জারি করেছে। ইসরায়েলের যে হুমকি, ইসরায়েলের যে গোয়েন্দাগিরির হুমকি, এই হুমকিটাকে তারা ক্রিটিক্যাল অর্থাৎ সংকটজনক পর্যায়ে উন্নীত করেছে এবং তারা বলছে যে ইসরায়েল সরাসরি মানুষের মাধ্যমে এবং হচ্ছে গিয়ে ডিভাইস কিংবা সার্ভার হ্যাকের মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। ইরান আসলে এই মুহূর্তে কি ভাবছে বা করণীয় কি? 8 এপ্রিল থেকে তো যুদ্ধবিরতির ঘোষণার পরেই ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে আসলে ওয়েস্ট এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি বা শান্তি আলোচনা। ইরান তারা তাদের অবস্থান থেকে সরবে না, তারা প্রত্যেকটি ফ্রন্টে যুদ্ধ বন্ধ চায় এবং তাদের পারমাণবিক কর্মসূচি বজায় রেখে তারা এই প্রস্তাব বা এই শান্তি চুক্তিটাকে এগিয়ে নিতে চায় এবং ট্রাম্প প্রশাসন বা যুক্তরাষ্ট্র কিন্তু এটা চাচ্ছে না। অতএব শান্তি চুক্তি আসলে আমাদের অধরাই রয়ে যাবে কিনা সেটাই এখন প্রশ্নের বিষয়। ইশরাত সুমা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানবার চেষ্টা করছিলাম নিউজরুম ডিসকাশনে আজকে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে অবস্থা বা শান্তি প্রক্রিয়া কোন দিকে যাচ্ছে, বিশ্বে শান্তি ফিরবে কিনা সে বিষয়ে আরও আপডেট নিশ্চয়ই আগামী দিনে আপনাদের দেবার চেষ্টা করব। খেলার খবর। বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির 18তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন তামিম। বোর্ডের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। দুজন সহসভাপতি নির্বাচিত হওয়ার কথা থাকলেও আপাতত একজনের নামই জানিয়েছে নির্বাচন কমিশন। এবার গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। নারী সাফের শিরোপা হাত ছাড়ার পর দলের পারফরমেন্সে সন্তুষ্ট কোচ পিটার বাটলার। দলকে তৃতীয় শিরোপা জেতাতে না পারলেও চাকরি হারানো নিয়ে কোনো ভয় নেই তার। সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন সব ধরনের টেকনিক্যাল ভুলের দায়ভার নিজের কাঁধে নিলেও দলের ভেতরে থাকা অন্য কিছুর দায়িত্ব তিনি নেবেন না। এই বছরের ডিসেম্বর পর্যন্ত কোচের দায়িত্বে পিটার বাটলার।
আর এই ছিল দীপ্ত রাতের সংবাদে। এতক্ষণ সাথে ছিলাম আমি দোলা ডলরেস। আর তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।